তা আমার মনে হয় ওরকম কিছু লোক এখনো আছে যারা ওনাকে বুদ্ধি দিয়েছে যে আপনি যদি চিফ মিনিস্টার থেকে পদত্যাগ না করেন তাহলে আপনি আদি অনন্তকাল ধরে চিফ মিনিস্টার থেকে যাবেন। ভাইপোর কি স্কিন টোন ছিল, কি গ্লেজ! এই মানে গাড়ির কখনো বনেটে উঠে যাচ্ছে, কখনো গাড়ির ছাদে উঠে যাচ্ছে, উঠে হাত পা নাড়াচ্ছে। পুরো মনে হচ্ছে থালাপাতি থালাপাতি ফিল আসছিল ওকে দেখে আমার। আমি তো যেদিন গেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, দিদিমণি বলেছিলেন না যে যারা বিজেপির হয়ে কাজ করেছো তাদেরকে নাড়ু খাওয়াবো। তো আমি ভেবেছিলাম হয়তো দিদি আমাকে ওই চোখেই দেখেন, ভাবেন যে আমরাও হয়তো বিজেপির হয়ে কাজ করেছি। আর সত্যি কথা বলতে কি, আমি নারকেলের নাড়ু খুব ভালোবাসি। উনি বলেননি নারকেলের নাড়ু খাওয়াবো বলেছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজাবো, ঝুলিয়ে দেবো। তা আমি সত্যি দেখতে গেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি নাড়ু খাওয়ান। আমি গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, নাড়ু তো জুটলোই না। অনেকবার ও দিদি বলে চিৎকার দিয়েছি, দিদি দিদি দিদি। তো অনেক দাদা দিদিরা এসেছিলেন সেদিন, কারণ সেদিন বৈঠক ছিল। তো নাড়ু জুটলো না। উল্টে যেটা জুটলো, এবার দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাফোর্ড করতে পারেন কিনা, কারণ এখন আর ট্যাক্সের টাকা থেকে দিতে হবে না। উনি ওনার তোলামূল কংগ্রেসের ফান্ড থেকে যেখানে খুশি দিন, উনি গয়না বেচে দিন, আরও বেশি করে কবিতা লিখুন, ওনার বই বেস্ট সেলার হোক, শুভেচ্ছা রইল। এবং বিশেষ করে উনি ওই হাম্বার মতন কবিতা লিখুন, ওই মানুষের কবরের মতো এসআইআরের কী সব এঁকেছিলেন না, মানে বোঝা যাচ্ছে না যে ওইগুলো মাছ না জোঁক না বোকা না চিংড়ি মাছ না মরা মানুষের কবর, কি যে উনি আঁকেন। তো সেরকম বেশি করে আঁকুন যেটা বোঝা যাবে না, কারণ বলা হয় নাকি মডার্ন আর্ট বোঝা যায় না। হতে পারে, আমার ঠিক জ্ঞান নেই এই বিষয়ে, আমি তো এই বিষয়ে পারদর্শী নই। তো উনি এইসব এঁকে টেকে উনি প্রচুর টাকা রোজগার করুন। অ্যাক্রেডিটেশন কার্ড থাকলেও সেখানেও বাছাই করা হতো কারা যেতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুদিকে বিরাট বড় বড় 6 ফুটের ব্যারিকেড ছিল আমার হাইটের। আমি জীবনে প্রথম দেখলাম, কারণ ওর আগে এতদিন তো যেতে পারিনি। এই যে চটিচারা সাংবাদিকরা যে লুকিয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শুধু 10/10 নয়, প্রায় 1 বিঘে জায়গা জুড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে রেখেছেন কার্যত কলকাতা পোর্টের জমি, আজকে তো মানুষ জানতে পারছে। নতমস্তকে প্রণাম করলেন বঙ্গবাসীর উদ্দেশ্যে। মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরকমই অনবদ্য একটি ছবি গোটা বাংলা সাক্ষী থাকলো, দেশ সাক্ষী থাকলো, বিশ্ব সাক্ষী থাকলো। কিভাবে দেশের একজন প্রধানমন্ত্রী তিনি নতমস্তক হয়ে নতজানু হয়ে তিনি ধন্যবাদ জানালেন বঙ্গবিজয়ের জন্য। শ্যামাপ্রসাদের এই ভূমি, সেখানে বিজেপির সরকার গঠন, ডবল ইঞ্জিনি সরকার। একদম বলাই যায় যে উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি রাখা হয়েছিল, যে কাউন্টডাউন ফিক্স করে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ব্রিগেডের ময়দানেই যেন একটা বৃত্ত সম্পন্ন হলো। কি বলতে চান দাদা? সমস্যা হচ্ছে যে এই বৃত্তটা যে সম্পূর্ণ হলো, এর পিছনে আজকে আমি সবার আগে মনে করব যে 300-400 জন মানুষ মারা গেছেন তাদের এই বলিদান, সর্বোচ্চ বলিদান, তার উপরে দাঁড়িয়ে আজকে আমাদের স্বপ্ন পূরণ হলো, বঙ্গবাসীর স্বপ্ন পূরণ হলো। এবং যেটা আপনি বলছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতজানু হয়ে বাংলার মানুষকে প্রণাম করলেন। এর কারণ বাংলার মানুষই বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছে। বিজেপির এই যে সাফল্যর 200 পার, যেটা গতবারের স্লোগান ছিল কিন্তু হয়নি, এবার জনগণই পার করে দিয়েছে। বিজেপির কোনো ক্যালকুলেশনে, ইন্টারনাল ক্যালকুলেশন হোক বা যারা বিভিন্ন ধরনের সমীক্ষা করেছেন, আমরাও সমীক্ষা করেছি, প্রত্যেককে ভুল প্রমাণ করেছেন সাধারণ মানুষ। কারো সমীক্ষা মেলেনি। যত বড়ই বীর কেউ হতে পারেন সমীক্ষক হিসেবে, কিন্তু মেলেনি। কারণ মানুষ যখন কিছু ভেবে নেয় করতে হবে, জোয়ারের মতন সব ভেঙে চুরে একেবারে একাকার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভাবতে পারেনি এত খারাপ তাদের পরাজয় হবে। বিভিন্ন সমীক্ষক সংস্থাও ভেবেছিল যে 100-র কাছাকাছি অন্তত তৃণমূল যাবে, কারণ 50-60টা আসন তো সংখ্যালঘু অধ্যুষিতই রয়েছে। তো সেগুলো আরও কিছু যদি তৃণমূলের চলে আসে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে হাওড়া, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জায়গা থেকে, তাহলে তৃণমূল 100-র কাছাকাছি অন্তত থাকবে। কিন্তু ওই যে বললাম না, মানুষ যখন ঠিক করে নেয় যে এবার বাঁধ ভেঙে দেবে, তাহলে কোনো বাঁধ পৃথিবীর থাকতে পারে না, টিকে থাকতে পারে না। তো মানুষ এবার যে পরিমাণে বিজেপিকে সমর্থন জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কৃতজ্ঞতাটাই প্রকাশ করেছেন মানুষের প্রতি। আমরা সকলেই জানি, এটা ওপেন সিক্রেট, যে কোনো রাজনৈতিক দলে বা কর্মসূচিতে মানুষকে অনেক অনুনয় বিনয় করে আনতে হয়, অনেক সময় টাকা পয়সাও খরচ করতে হয়। আজকে দেখুন তো, আজকে কাউকে 1 টাকাও দিতে হয়েছে? বহু মানুষকে পাস দিতে হয়েছে, কিন্তু যে পাস যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে অনেকেই কেড়ে করে নিয়েছে।
যাদের কাছে একটা পাস ছিল তাদের কাছে 10টা পাসের আবদার এসছে। কখনো তো এরকম হয়নি, আজকে তো তীব্র দাবদাহ। কাউকে পয়সা দিতে হয়নি, কাউকে ওআরএস খাওয়াতে হয়নি, কাউকে কোনো কিছুর লোভ দিতে হয়নি। আজকে ব্রিগেড ভরে গেল মানুষের জনসমর্থনের এই ব্রিগেড। বিজেপিকে এনেও যে মানুষের যে প্রয়োজন সেটা কিন্তু শেষ হয়ে যায়নি। এটা সবেমাত্র শুরুয়াত বলে যেটাকে হিন্দিতে, সবে শুরু হলো। বিজেপির যে লক্ষ্য সেই লক্ষ্যের এটা হচ্ছে প্রথম ধাপ, বা মানুষ যে কারণে বিজেপিকে ক্ষমতায় এনেছেন তার হচ্ছে এটা প্রথম ধাপ। এখন অনেক কাজ বাকি। প্রথম হচ্ছে সিন্ডিকেট রাজ শেষ করা, কাটমানি সংস্কৃতি শেষ করা। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ তো হয়েছে, এবার সবকা সাথ সবকা বিকাশের সাথে সবকা হিসাবও হবে। সেই হিসাব কিন্তু এখনো শুরু হয়নি, খুব দ্রুত সেটা শুরু হবে এবং শুরু করতে হবে। জনগণও সেদিকে কিন্তু তাকিয়ে আছে। তারপরে হরগোবিন্দ দাস, চন্দন দাসরা যে কারণে খুন হলেন সেটা তো কোনো রাজনৈতিক কারণ ছিল না। সেটাকে কেউ যদি বলে রাজনৈতিক কারণ, তাহলে এর থেকে বড় মিথ্যে কথা আর হতে পারে না। তাদের বাড়ির সামনে ক্রস মার্ক করে আজকে এটা বলাটা খুব জরুরি। কেন এই বিজেপির জনসমর্থনটা এলো তার পিছনে এটা বড় কারণ। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা হলো, মারার পর তার পরিবার যখন বলল যে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, আমি চাই, পুলিশকে বলল যে একটু প্লিজ আপনাদের গাড়ি করে নিয়ে যান, তখন পুলিশ বলল যে আমাদের গাড়ি জ্বালিয়ে দেবে, পারবো না। তর্পে তর্পে হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল। এরকম অনেক হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেছেন যাদের আমরা খবরও পাইনি, লাশ হয়ে গেছেন। অনেকে আছেন, বিশেষ করে বসিরহাটে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার সহ ওই অঞ্চলে বহু মানুষ আছেন যাদের নাম হয়তো আমি জানি না, যাদের লাশটা খুঁজে পাওয়া যায়নি আজও, যারা মাগুর মাছের ভেরিতে টুকরো টুকরো মাংস হয়ে বিলীন হয়ে গেছেন। আজকে সেই সব মানুষ যারা এই কাণ্ড ঘটিয়েছিল তাদেরও হিসাব করতে হবে। অনেকের হিসাব কিছুটা হয়েছে, অনেকের হিসাব বাকি আছে। যারা মনে করেন যে পশ্চিমবঙ্গ একদিন গ্রেটার বাংলাদেশ হবে তাদেরও খুঁজে বের করে আনতে হবে। যারা মনে করেন গজওয়াই হিন্দ হবে, সেই সংস্কৃতিটাকে শেষ করতে হবে। এরকম বহু কাজ আছে। পশ্চিমবঙ্গ 8 লক্ষ কোটি টাকার ঋণ, প্রত্যেকের মাথায় প্রায় 80,000 টাকা করে ঋণ। আমাদের একটা বাচ্চা যখন জন্মায় প্রত্যেকের মাথায়। তো সেই অনেক কিছু কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর মানুষের সমর্থন ছাড়া এটা হতো না। মানুষের প্রত্যাশা বিজেপিকে পূরণ করতে হবে। হয়তো একদিনে সব কিছু হয় না, কারণ রোম একদিনে তৈরি হয়নি। পশ্চিমবঙ্গ একদিনে তার পশ্চিমবঙ্গের যে অপসংস্কৃতি একদিনে শেষ হবে না, বা পশ্চিমবঙ্গের যে সোনার বাংলাটা আমরা ভেবেছি, যার কারণে বিজেপিকে মানুষ ক্ষমতায় এনেছেন, সেই সোনার বাংলা একদিনে হবে না, কিন্তু টুকটুক করে সেই পথে কিন্তু আমাদের চলতে হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ট্যাগটা কিন্তু রয়েছে। না, আমার মনে হয় উনি চাঁদের মুখ্যমন্ত্রী কিংবা মঙ্গল গ্রহে। দেখুন, তৃণমূল কংগ্রেসের তো প্রচুর পয়সা। ভাইপোর যে বাড়িটাই আছে কলকাতায়, যেটা তো উনি তৈরি করেছেন, ওটাই আমার হিসেব নেই, কারণ অত টাকা তো আমি চোখে দেখিনি কখনো জীবনে। তো আমার একটা ধারণা যে ওটা ধরুন হয়তো 30-40 কোটি টাকা তো কমপক্ষে হওয়া উচিত, কিংবা তারও বেশি। ঠিক আমার ধারণা নেই, মানে আমি তো এই বিষয়ে তো আমি পারদর্শী নই, কিন্তু মনে হয় আমার। তো যার জায়গার দামই অনেক হবে, হয়তো 10-20 কোটি টাকা জায়গার দামই হবে। এবার বাড়িতে কি আছে না আছে, কীভাবে তৈরি করেছে, আমি কি জানবো। আমরা ভাই একটা 2 কাঠা মানে জমি হলে ওই বাড়ি কত কষ্ট হতে পারে এইটুকু ধারণা আছে। তাও আমরা থাকি হচ্ছে শহরের অনেক দূরে। তো দ্য থিং ইজ দ্যাট কি, তৃণমূল কংগ্রেস যে পরিমাণ টাকা উপার্জন করে নিয়েছে, এখন ওরা যা খুশি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে আমি এখনও মুখ্যমন্ত্রী, আমার এত টাকা, এত পয়সা, আমার ভাইপো 1000 কোটি টাকার মালিক, তৃণমূল কংগ্রেসের লোকেরা এত কোটিপতি, আর এই গরিবের বাচ্চাগুলো এসে জিতে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখন নিজেকে চিফ মিনিস্টার লিখছেন না। উনি মনে করছেন বা ওনাকে হয়তো কেউ গ্যাস খাইয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে বদবুদ্ধি দেওয়ার লোক অনেক। আমরা তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চিনি না, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন বা ক্ষমতায় আসার 5 বছর পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, যাকে কাছ থেকে দেখেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, আমরা সেই সময় দেখেছি অনেক ওনার আশেপাশের লোকেরা ওনাকে বদবুদ্ধি দিত, এর সঙ্গে ওকে ঝগড়া বাঁধিয়ে দিত। তা আমার মনে হয় ওরকম কিছু লোক এখনও আছে যারা ওনাকে বুদ্ধি দিয়েছে যে আপনি যদি চিফ মিনিস্টার থেকে পদত্যাগ না করেন তাহলে আপনি আদি অনন্তকাল ধরে চিফ মিনিস্টার থেকে যাবেন। তো উনি হয়তো গ্যাস খেয়ে ভাবছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে
এই মাসেই মামলা রয়েছে এই বিষয়ে, উনি ইয়েতে গেছেন। এবং কেউ যদি পদত্যাগ করে দেয় তাহলে তার মামলাটা আর গ্রাহ্য থাকে না, মামলার গুরুত্বটা কমে যায়। তো উনি যেহেতু পদত্যাগ একটাই কারণে করেননি, যাতে ওই মামলার গুরুত্বটা থেকে যায়। আমার মনে হয় যে যারা ওনাকে এতদিন অনেক টাকা জোঁকের মতন চুষে নিয়েছে উকিলরা, অনেক সিবাল টিবাল কী সব আছে শুনেছি, তো যারা ওই কোটি কোটি টাকা নিয়ে ওনাকে বদবুদ্ধি দেয় আর জনগণের ট্যাক্সের টাকা চুষে নিত এতদিন, এবার দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাফোর্ড করতে পারেন কিনা, কারণ এখন আর ট্যাক্সের টাকা থেকে দিতে হবে না। উনি ওনার তোলামূল কংগ্রেসের ফান্ড থেকে যেখানে খুশি দিন, উনি গয়না বেচে দিন, আরও বেশি করে কবিতা লিখুন, ওনার বই বেস্ট সেলার হোক, শুভেচ্ছা রইল। এবং বিশেষ করে উনি ওই হাম্বা হাম্বার মতন কবিতা লিখুন, ওই মানুষের কবরের মতো এসআইআরের কী সব এঁকেছিলেন না, মানে বোঝা যাচ্ছে না যে ওইগুলো মাছ না জোঁক না বোকা না চিংড়ি মাছ না মরা মানুষের কবর, কী যে উনি আঁকেন। তো সেরকম বেশি করে আঁকুন যেটা বোঝা যাবে না, কারণ বলা হয় নাকি মডার্ন আর্ট বোঝা যায় না। হতে পারে, আমার ঠিক জ্ঞান নেই এই বিষয়ে, আমি তো এই বিষয়ে পারদর্শী নই। তো উনি এইসব এঁকে টেকে উনি প্রচুর টাকা রোজগার করুন এবং সেখান থেকে কোটি কোটি টাকা এই সিবাল টিবালদের দিন। একটি বিষয় নিয়ে ক্ষোভ জন্মেছে। একাধিক নেতা নেতৃত্ব এই বিষয়ে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই হয়তো তৃণমূলের আজকে এই দুর্দশা। এবারে সরাসরি ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী দেবী তিনি মুখ খুললেন এবং তিনি আর কি কটাক্ষ করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র বলেছেন। বলেছেন চোখ দিয়ে দেখো, কান দিয়ে দেখো না। এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন বলেছেন। তো কি বলতে চান? না, আমি 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 আমার খুব হাসি লাগছে এটাতে। কেন বলুন তো? প্রথমে হচ্ছে আপনি বললেন না প্রিয়দর্শিনী দেবী, ওনাদের দেবী দেবতাদের তো আস্থা নেই, তো ওনাদের এই দেবী দেবতা শোনাও পাপ। হ্যাঁ, কারণ ওনাদের তো একটাই উপাস্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর ওনাকে বললেন দুর্যোধন, এগুলো তো আমার মনে হয় ওনার বেশি ওই কি বলে হালাল হারাম কি যেন বলে, আমি ঠিক জানি না, তবে আমাদের হিসেবে ওনার বেশি পাপ লাগবে, তাই জানেন তো, মানে দুর্যোধন বলা, এইসব বলা মানে এদের অস্তিত্বটা স্বীকার করে নেওয়া। তো এরকম অস্তিত্ব, এই অস্তিত্ব স্বীকার করে নিলে ওনাদের হিসেবে কিন্তু ওনাদের মৃত্যুর পরে অবস্থাটা কিন্তু টাইট থাকবে। হ্যাঁ, তো সেগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো আসল কথায় আসি আর কি, পলিটিক্সের কথা, সেটা হচ্ছে যে আজকে যে কথাটা ওনারা বলছেন এতদিন বলেননি কেন? দল হেরে গেলে অনেক কিছু বলা যায়, আর যিনি আজকে এত কথা বলছেন তিনি যে তার পিতৃদেবের বান্ডিল নেওয়ার ছবিটা কি দেখেননি? ওনার পিতৃদেব কিভাবে টাকা উপার্জন করেন এগুলো তো বলছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এরা সব ফুলে টুলে একদম লাট হয়েছেন। এরা একদিকে মাদ্রাসা উন্নয়নের জন্য বা মুসলমানদের উন্নয়নের জন্য 5,700 কোটি টাকা কার্যত বাজেট করবেন, আর অন্যদিকে এরা দেখেছেন কেউ ইসলামিক জীবনযাপন করেন? এরা সব কিন্তু আধুনিক জীবনযাপন করেন। এরা মুসলমানদের বোকা বানিয়ে রেখেছেন এতদিন, সেটা মুসলিমরা বুঝতে পেরেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র, দুর্যোধন এইসব বা যাকেই বলেছেন না কেন, এসব বলে লাভ কি? আপনারা তো ক্ষমতা এতদিন উপভোগ করেছেন। আজকে ববি হাকিম ওয়াকফের জমি দখল করে বসে আছেন, এখন তো সেগুলো হিসাব হবে। এবার উনি কিছু করেছেন কিনা আমি জানি না, তবে ওনার বাবার হিসেবটা তো হবে। ওয়াকফের জমি দখল করেছেন, নারদায়ের টাকা খেয়েছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। তাতে কখনো উনি বলেননি যে এটা এআই ছবি, অবশ্য সেই যুগে এআই ছিল না, সৌভাগ্যের ব্যাপার হচ্ছে এটা। তো তদন্তগুলো একের পর এক খুলবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটু আগেই দাদা আপনি যেরকমটাই বলছিলেন, একটু সেই প্রসঙ্গে এবারে ফিরে আসি। সেটা হচ্ছে আপনি একটু আগেই বিশ্লেষণ করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কবি, উনি কবিতা লেখুন, উনি ছবি আঁকুন ইত্যাদি ইত্যাদি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একজন লয়ার, এমনটাই আমরা তো জেনে এসেছি। এমনকি তিনি সুপ্রিম কোর্টেও কালো কোট পরে উঠেছেন এবং তিনি এবার বলছেন যে আমি এবং চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্রিমা আমরা আবার প্র্যাকটিস শুরু করব। ময়দান আমরা ছাড়বো না, রাজনীতিতেও লড়াই হবে এবং আদালতেও লড়াই হবে। কি বলবেন? এটাই বলবো, দেখুন আপনি অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি যত ভালো প্রশ্ন করতে পারেন, তেমন আজকেই যে সাংবাদিকতায় ধরুন কেউ ভর্তি হলো বা নবীর সাংবাদিক হলো, আপনার মতো পারবে না। তো ওনারা ডিগ্রি নিয়েছেন যে আমলে, তারপর দীর্ঘদিন প্র্যাকটিস করেননি। তারপরে ওনারা কিভাবে ডিগ্রি নিয়েছেন সেটা নিয়েও সন্দেহ আছে। বাম আমলে শুনেছি নাকি এরকম টেবিলে চাকু রেখে পরীক্ষা হতো। ওনারা তো তৃণমূল করলে ওনারা তো সব বাম আমলের প্রোডাক্ট। তো সেইখানে সেই সময়ে উকিলরাও জানেন যে কিভাবে ওই ডিগ্রিগুলো পাওয়া যেত এবং
তারা যে প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কথা উনি বললেন, ওটা উনি চাদর গলায় জড়িয়ে গেছিলেন, হ্যাঁ, এবং ওকালতনামাতে ওনার নামটা ছিল না, এবং ওটা ওনার জীবনের সবথেকে বড় ভুল। ওনার জীবনে যদি রাজনৈতিক কয়েকটা সবথেকে বড় ভুল হয়, তার মধ্যে হচ্ছে ওটা অন্যতম। কারণ তার এই যে বদমাইশি, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ধরতে পেরেছিল সেদিনে। সেদিন সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনার দিওয়ানজি অনেক ভালো উকিল, ওনাকে করতে দিন, কারণ ওকালতনামায় ওনার উকিল হিসেবে নাম ছিল না। আমি আবারও মনে করিয়ে দিই, এটা রাজনৈতিক জীবনে ভুল। তারপর দেখুন পরপর কি খারাপ রায়গুলো ওনার শুরু হলো। এর আগে সুপ্রিম কোর্টে সব কিছুতে উনি মোটামুটি ভালোই ব্যাটিং করছিলেন, ওটা একটা খারাপ হলো। একটা খারাপ হচ্ছে ওনার ভাইপোকে রাজনীতিতে আনা। আপনাকে মনে করিয়ে দেবো, যখন প্রথমে মদন মিত্র যুবর দায়িত্বে ছিলেন, পরে শুভেন্দুবাবু দায়িত্বে এলেন, এবার দলে উনি মুকুল রায়, এবং সেই সময় মুকুল রায়ের সঙ্গে শুভেন্দুবাবুর একটু বনিবানা সংক্রান্ত সমস্যা ছিল, আমরা সকলেই কম বেশি ওটা জানি। সেটাকে তিনি কি করলেন, ওইটাকে সুযোগটাকে কাজে লাগিয়ে উনি ওনার এই নবিশ ভাইপোকে, ওই বললাম না বেলেঘাটায় একটা চোর আছে, ওই বেলেঘাটার ওই চোরের বুদ্ধিতে উনি ওনাকে সামনে নিয়ে এলেন। এবার ইনিও দেখলেন যে ঠিক মুকুলও আমার বাড়ির কেউ না, আর আমার আমার শুভেন্দুবাবু আমার বাড়ির কেউ না, তো বাড়ির কাউকে যদি করি তাহলে সব সম্পত্তি ঘরেই থাকবে। ওই সম্পত্তি ঘরে করার উদ্দেশ্যে তিনি কী করলেন, নিজের বাড়ির একটা ভাইপোকে সামনে নিয়ে চলে এলেন। এবার ভাইপো না কি আমি ঠিক জানি না, কিন্তু উনি ভালোবাসেন খুব, মায়ের মতোই স্নেহ করেন। তো এই স্নেহটা ওনার বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। এখনও দেখুন, সাংবাদিক যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন, তিনি প্রায় মায়ের মতোই আগলে বললেন, ওকে প্রশ্ন করো না বাবা, ওর বড় দুঃখ, এমনি যে বেচারা মুখ টুক চুন হয়ে গেছে, কালো হয়ে গেছে। ভাইপোর কি স্কিন টোন ছিল, কি গ্লেজ! এই মানে গাড়ির কখনো বনেটে উঠে যাচ্ছে, কখনো গাড়ির ছাদে উঠে যাচ্ছে, উঠে হাত পা নাড়াচ্ছে, পুরো মনে হচ্ছে থালাপাতি ফিল আসছিল ওকে দেখে আমার। না তো জলজল করছে, এত ভালো কি করে! এই যে ক্ষমতার যে চলে গেল, তারপরেই দেখুন স্কিন টোন সব হাওয়া হয়ে গেছে, পুরো এখন মনে হচ্ছে যেন মেকআপ ছাড়া থালাপাতি। তো এই যে ভাইপোর যে এই যে পরিবর্তন, আরও খারাপ দিন আসছে। কি গুলুগুলু ছিল ভাইপোটা, যখন প্রথম ওকে 2012 সালে দেখেছিলাম সেভেন ট্যাঙ্কসের একটা সভায়, দেখছি একটা মানে অকাল কুষ্মাণ্ড কোথা থেকে এসছে, ঠিক করে বক্তব্য রাখতে পারছে না। জিজ্ঞেস করলাম কে এই গুলুগুলু ছেলেটা, বলছে যে অভিষেক ব্যানার্জি নামের, এ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তারপর তখন তো গুগল টুগুল অত ছিল না, তৃণমূলের নেতাদের ফোন করলাম যে মমতা ব্যানার্জির কটা ভাইপো জানলাম, আকাশ, আবেশ, এরকম প্রচুর ভাইপো আছে। তার মধ্যে আকাশের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, একটা থানায় টানায় হয়েছিল আর কি। সবকটাই কম বেশি, সবকটাই বিরুদ্ধেই অনেক রকমের মার্কা মারা এরা সব। তো এর প্রতি এত ভালোবাসা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেড়ে গেল, এটা ওনার রাজনৈতিক জীবনের সবথেকে বড় ভুল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করত, বা এখনও যে কটা মানুষ করেন, ওনার সেই রাজনৈতিক যে প্রজ্ঞাটা ছিল, উনি যে মাঠে ময়দানে রাজনীতি করতেন, সিপিএমের বিরোধিতা করে সিপিএমের 34 বছরের বাম অপশাসনটাকে টলানো খুব সহজ ব্যাপার ছিল না। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গেড়ে বসেছিলেন রাজনীতিতে, এনাকে সরানোটা আরও বেশি কঠিন ছিল, কারণ তখন জনসমর্থন দিয়েই সরানো যেত। এখন জনসমর্থনের সঙ্গে রাজনৈতিক অনেক কারিগরি ওটা জুড়ে গেছে, যেটাকে আমরা বলি মেশিনারি। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা আরও কঠিন ছিল, এবং এই হারানোটা যে গেছে, বাংলার মানুষ আগামী কয়েক বছরে বুঝতে পারবেন যে আপনাদের কি উপকারটা হয়েছে। কারণ একটা সরকার পরিবর্তন হলে সত্যিই মানুষের উপকার হয়, এটা আমরা অস্বীকার করতে পারি না। কারণ সিপিএম যখন চলে গেল, তৃণমূল কংগ্রেস যখন এলো, কিছু উপকার অবশ্যই হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল, আপনি দেখবেন রাস্তাগুলো চওড়া হচ্ছিল, রাস্তা ভাঙাচোরা তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। রাস্তার মধ্যে যে যানজট, বিশেষ করে আমি বলবো ভিআইপি কলকাতার বিভিন্ন রাস্তা, এই যানজট মুক্ত করাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাথমিক কিছু ভালো কাজ ছিল। তারপরেই উদয় হলো এই ভাইপো চোর। এই ভাইপো চোর এসে প্রথমে শুরু করলো ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে, তারপর শুরু করলো নীল সাদা রঙের কেলেঙ্কারি। আপনাকে বলছি আপনাদের ক্যামেরায়, সেটা হচ্ছে অভিষেক হার্ডওয়্যার বলে, কালীঘাটের মন্দিরের ঠিক আগেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পেছনেই আর কি, একটা হার্ডওয়্যার আছে, যেখান থেকে সমস্ত নীল সাদা রঙগুলো সরকারি দপ্তরে হয়, আর ওখানে টেন্ডার বিলিং হয়। একটা ছোট্ট দোকান থেকে কলকাতার সমস্ত জায়গায় নীল সাদা রঙ সাপ্লাই হয়। এরকম অনেক কিছু ওনারা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশেই দেখবেন অনেকগুলো বাড়ি আছে, যেগুলো ওনার ভাইয়েরা দখল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওই যে টালির বাড়িটা যে দেখানো হয়, টালির বাড়ির পাশে আম গাছগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, জাম গাছগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিরাট বড় বাগান, এইগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এইগুলো কিন্তু মেন স্ট্রিমের সাংবাদিকরা আমাদের থেকে লুকিয়ে ছিল এতদিন। এখন ডিজিটালের সাংবাদিকরা, আপনারা বা আমরা জনগণকে এখন দেখাচ্ছি, এখন যখন আমরা যেতে পারছি। এতদিন
আপনাদের দর্শকদের বলে রাখি যে অ্যাক্রেডিশন কার্ড বলে একটা কার্ড হয়, যেটা কিছু কিছু সাংবাদিকদের দেওয়া হয়, যারা খবরের কাগজের আছেন আর চ্যানেলের আছেন। এটা বাদ দিয়ে সেখানেও সিলেক্টিভ অনেক প্রসেস আছে। অ্যাক্রেডিশন কার্ড বাদে, অর্থাৎ বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি না চাটলে ওইটা পাওয়া যায় না, যেটা সেটা না থাকলে ওখানে যেতে দেওয়া হতো না। অ্যাক্রেডিশন কার্ড থাকলেও সেখানেও বাছাই করা হতো কারা যেতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুদিকে বিরাট বড় বড় 6 ফুটের ব্যারিকেড ছিল আমার হাইটের। আমি জীবনে প্রথম দেখলাম, কারণ ওর আগে এতদিন তো যেতে পারিনি। এই যে চটি যারা সাংবাদিকরা যে লুকিয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শুধু 10/10 নয়, প্রায় 1 বিঘে জায়গা জুড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে রেখেছেন কার্যত কলকাতা পোর্টের জমি, আজকে তো মানুষ জানতে পারছে যে আসল চোর মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ভাবতো যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চুরিটাকে সংরক্ষণ দেন, প্রশ্রয় দেন, কিন্তু নিজে হয়তো বিরাট সততার প্রতীক। সাদা শাড়িতে কোনো দাগ নেই। ওই যে সাদা শাড়ি কত যে রেশম কিট মেরে তৈরি করা হয়েছে, এখন মানুষ কিন্তু বুঝতে পারছে। একই সঙ্গে আরও একটি বিষয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রসঙ্গ যখন উঠলো, এখন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাড়ির তলাতেই চোর চোর মাছ চোর এরকম ধরনের বিভিন্ন রকমের গান বাজছে। আমি তো যেদিন গেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, দিদিমণি বলেছিলেন না যে যারা বিজেপির হয়ে কাজ করেছো তাদেরকে নাড়ু খাওয়াবো। তো আমি ভেবেছিলাম হয়তো দিদি আমাকে ওই চোখেই দেখেন, ভাবেন যে আমরাও হয়তো বিজেপির হয়ে কাজ করেছি। আর সত্যি কথা বলতে কি, আমি নারকেলের নাড়ু খুব ভালোবাসি। উনি বলেননি নারকেলের নাড়ু খাওয়াবো বলেছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজাবো, ঝুলিয়ে দেবো। তা আমি সত্যি দেখতে গেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি নাড়ু খাওয়ান। আমি গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, নাড়ু তো জুটলোই না। অনেকবার ও দিদি বলে চিৎকার দিয়েছি, দিদি দিদি দিদি। তো অনেক দাদা দিদিরা এসেছিলেন সেদিন, কারণ সেদিন বৈঠক ছিল। তো নাড়ু জুটলো না। উল্টে যেটা জুটলো, দেখলাম যে ব্যারিকেড তো উঠে গেছে, মানুষের এখন সাহস বেড়ে গেছে। সাহস বেড়ে যাওয়া কিন্তু খুব খারাপ। হঠাৎ করে কারো যদি সাহস বেড়ে যায় অনেক কিছু করে। দেখছি যে ছেলেপুলে আসছে, এই চোর 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 বলে চলে যাচ্ছে। কিছু ছেলে আসছে জয় শ্রীরাম দিদি বলে চলে যাচ্ছে। কিছু ছেলে আসছে আরও নোংরা নোংরা কথা বলছে, সেগুলো আমি বলতে চাইছি না। আজকে খুব ভালো পরিবেশে ভালো দিনে আমরা, আজকে শুভেন্দুবাবু শপথ নিয়েছেন, এই দিনে ওই কথা বলবো না। তো মানুষ দেখছি যে খুব বাজে বাজে কথা বলে চলে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনছেন, কানে শুনছেন, চোখে দেখছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, ববি হাকিম সহ ওদিন সমস্ত লোকেরা ছিল, সব দেখছে। পুলিশও কিছু বলছে না, পুলিশও দেখছে, মিটিমিটি করে আসছে, আরও উস্কে দিচ্ছে, আরও বল করে। হ্যাঁ, ওটা দেখলাম, চোখের সামনে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশ বাকিটাকি নিয়ে চলে যাচ্ছে। যে ওই যে গান গেয়েছিলেন না, অনেক হলো দাও বিদায়, তো পুলিশও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে দিদি অনেক সেবা করেছি, দাও বিদায়, চলে গেল। এবার আমি গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, ওখানে আপনাদের প্রতিনিধিরাও ছিলেন, খুব ভালো রিপোর্টিং হয়েছে আপনাদের তরফে সেদিনকে, অনেক ভালো ভালো কথা বলেছে তারা। তো এবার গিয়ে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি আছে কিনা ঘরে টক 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 করে দেখলাম। বললাম অভিষেকবাবু বাড়ি আছেন? দেখলাম একটা মহিলা, ভদ্রমহিলা উঁকি দিলেন, ওনার পরিবারের কাউ সদস্য হবেন, ওনাদের তো কোনো দোষ না। এবার আমি শুনতে চেয়েছিলাম ডিজে বাজে কিনা, কান পেতে অনেকক্ষণ শুনলাম, ডিজে বাজছিল না, কিন্তু যেটা বেজেছে দেখলাম অনেকে হর্ন বাজাচ্ছে আর নোংরা নোংরা কুৎসিত গালাগালি দিচ্ছে। বাংলার যে সমস্ত খারাপ গালাগালিগুলো হতে পারে, সমস্ত খারাপ গালাগালিগুলো প্রয়োগ করে মানুষ চলে যাচ্ছে। চোর, চিটিংবাজ, ছ্যাচ্চোর, বাবা মা সন্তান, মহিলা সংক্রান্ত যে নোংরা নোংরা গালাগালিগুলো, আর আমি আর বলছি না, বুঝে নিতে হবে দর্শকদের। তো এই সমস্ত দিচ্ছে, ওদেরও খারাপ লাগছে যে দেখুন, অনেকে বলছে যে ওদের কি দোষ, চুরির টাকা তো ওরাও খেয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খাবার তো ওরাও খেয়েছে যারা ওই বাড়িতে বাস করছে। তো আপনি চুরিকে সমর্থন করুন আর না করুন, আপনি জানেন এবং চুরির টাকা খেয়েছেন, ওদেরও খারাপ লাগছে, কিন্তু ওদেরও শুনতে হয়েছে। কেউ এত বড় সাহস, যেই বাড়ির আশেপাশে তাকানোর মানুষের ক্ষমতা ছিল না, উল্টো দিকে 23-এর পল্লী দুর্গাপুজো মণ্ডপ, সেই দুর্গাপুজোর মণ্ডপ বন্ধ করে রাখা হতো সারা বছর। মা দুর্গার অপরাধ হয়েছে, অভিষেকের সামনে তার আবির্ভাব হয়েছে ওই মন্দিরটা। তারপরে ওখানকার মানুষ আমাকে বললেন যে বাড়িটা একটা মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। তা পাপের উপরে, ধর্মীয় পাপের উপরে দাঁড়িয়ে ওই বাড়ি কখনো ভালো কাজ হতে পারে? মানুষজন যাচ্ছে তাই বলছে, এবং এখন তো তারা বলছে যে কিভাবে অভিষেক ওখানে অত্যাচার করতো, আশেপাশে যেতে দিত না। কোনো মানুষ, তৃণমূল কংগ্রেসেরই মানুষ যদি জানতো যে এটা অভিষেকের বাড়ি, সে ছবি তুলতে হলে তার মোবাইল ভেঙে ফেলা হতো, মোবাইল সিজ করে নেওয়া হতো, কালীঘাট থানায় নিয়ে যেত, পুলিশ দুর্ব্যবহার করতো। আজ সেসব অতীত হয়ে গেছে। আজকে পুলিশ এই নিজের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিসিটিভির তার কেটে দিচ্ছে, কিয়স্ক তুলে নিয়ে চলে যাচ্ছে, ব্যারিকেড খুলে দিচ্ছে, পুলিশও বলছে আয় খিস্তি দিয়ে যা।
একদম। আর অবশ্যই আজকে তো অত্যন্ত শুভ একটি দিন, তার কারণ শপথ গ্রহণ নতুন সরকারের, নতুন মুখ্যমন্ত্রীর তো হলোই, কিন্তু তার পাশাপাশি ভুললে চলবেও না যে আজকে রবীন্দ্র জয়ন্তী, আমাদের গুরুদেব পরম শ্রদ্ধেয় শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মতিথি। চিরনতুনের দিল ডাক 25শে বৈশাখ, এই গান আমরা নতুনের আহ্বান করি, তো সেখানেই নতুন নতুন সরকারের নতুন বাংলা গড়ার একটি ডাক আজকের দিনে, শুভ দিনে দেওয়া হলো। তবে এরই মাঝখানে আরও একটি অভিযোগ উঠেছে যে বর্তমান যে প্রশাসন 3 জায়গাতে নাকি রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য অনুমতি দেয়নি, এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে পার্টি অফিসটি আছে, সেই পার্টি অফিসের সামনে মহাসমারোহে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালিত হচ্ছে। কি বলতে চান? দেখুন, টেকনিক্যালি আপনি যদি বলেন তাহলে প্রশাসনটা পুরোপুরি কন্ট্রোল এখনো নতুন সরকার নেয়নি। পুলিশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই পালন করছে যে বিরোধীদের দেওয়া যাবে না। তো পুলিশ এখন তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল, তো বিরোধী দলকে তারা পারমিশন দেয়নি। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপ, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন ডাকছেন বাপ। একদম বুমেরাং হয়েছে, কারণ পুলিশকে তো তিনি এটাই বুঝিয়ে রেখেছেন বিরোধীদের দেবে না। কারণ শুভেন্দুবাবু 150 বার বেশিবার উনি ছুটে বেরিয়েছেন, আদালতে পারমিশন এনে তাকে অনুষ্ঠান করতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, মানে বিরোধীকে পারমিশন দেওয়া যাবে না, সেই সংস্কৃতিটা পুলিশ এখনো কন্টিনিউ করছে। এবার এই সংস্কৃতিটা চালু থাকবে না বন্ধ হবে, এই সিদ্ধান্তটা নেবেন অবশ্যই মুখ্যমন্ত্রী, নেবেন এই সিদ্ধান্ত। এবার বৃহস্পতি গ্রহে ওখানে মাটি আছে না, ওটা সলিড গ্রহ নাকি পুরো গ্যাসিয়াস গ্রহ, এইটা উনি এখন প্রচুর সময় ওনার, উনি এইগুলো করুন, ছবি আঁকুন। তিনি একটা জিনিস যেটা এতদিন করেননি, তিনি নিজেকে কখনো বিজ্ঞানী বলেননি। এবার উনি বিজ্ঞানীও হতে পারেন, বা যেসব জিনিস উনি বলেননি কখনো আমি এগুলো, উনি বলেছেন উনি ভাষাবিদ, উনি প্রচুর ভাষা জানেন, মানে ভারতের সমস্ত ভাষা জানেন, কথা বলতে পারেন। হ্যাঁ, তো এগুলো বলেছেন। তিনি ছবি আঁকেন, তো সন্ধ্যা মুখোপাধ্যায় তার কাছ থেকে গান টান শিখেছেন নাকি। তো তিনি শিল্পী, মানে উনি বেসিক্যালি নিজেকে আজকে কবিগুরুর জায়গায় নিজেকে উপনীত করতে চেয়েছেন। ওই গীতাঞ্জলি, কথাঞ্জলি, নামাঞ্জলি এইসব লিখেছেন না, তো উনি ফিমেল ভার্সন অফ রবীন্দ্রনাথ হতে চেয়েছেন। এবার উনি সময় আছে ফিমেল ভার্সন অফ কোনো ভালো ভারতের বিজ্ঞানী, জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানী, ফিমেল ভার্সন অফ আপনি জগদীশচন্দ্র বসু হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, যা কিছু করতে পারেন তিনি। এখন যাত্রা উনি ভালো পারবেন, কিন্তু হ্যাঁ, উনি ভালো যাত্রা শিল্পী হতে পারবেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার অনেকে এখন দেখবেন অভিনয় করছে, হ্যালো স্যার, আপনি হ্যালো ম্যাডাম হয়ে যান।